একজন ভয়ঙ্কর সাইকো সিরিয়াল কিলার যে প্রথমেই যে কোনো মেয়ের আঙুল কেটে নেয় আর এরপরেই তার গায়ে পেট্রোল ঢেলে মেয়েটাকে জীবন্ত জ্বালিয়ে দেয়। সেই মেয়েটাই যখন বাঁচার জন্য আকুতি করে সেটাই সে সামনে বসে বসে দেখে, এনজয় করে, আর এরপরেই দেয়ালে বড় বড় করে লিখে দেয় আই এম গড। কিন্তু কে এই সিরিয়াল কিলার, আর কেনই বা সে এমন করছে? এর পেছনের কারণটাও খুব প্যাথেটিক। পুরো ঘটনা জানার পরে আপনার নিজের মধ্যেই প্রশ্ন জেগে উঠবে। অন্যদিকে দেবা, যে একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসত, সেই মেয়েটিও তাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাই দেবাকে শেষ পর্যন্ত এমন একটা জায়গায় নিয়ে যায় যেটা সে হয়তোবা কল্পনাও করতে পারেনি। তো শেষ পর্যন্ত এর পরিণতি কী ঘটেছিল, আর সেই সিরিয়াল কিলারই বা কে? পুলিশই তাকে শেষ পর্যন্ত ধরতে পেরেছিল, নাকি এই ভয়ঙ্কর ধূর্ত সিরিয়াল কিলার থেকে গিয়েছিল ধরাছোঁয়ার বাইরেই? সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজকের গল্পটা সিরিয়াল কিলিংয়ের হলেও সেটা আজকের সমাজের অনেক পরিবারেরই চরম বাস্তবতা। মুভির ডিউরেশনটা একটু বেশি, তাই ভিডিওটা বড় হতে পারে, কিন্তু ধৈর্য ধরে দেখলে আশা করি অবশ্যই ভালো লাগবে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া কান্নাডা ভাষার সাসপেন্স আর টুইস্টে ভরা মুভি আই এম গড। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে হায়দ্রাবাদ শহরকে দেখানো হয়, যেখানে রাতের বেলা একটি মেয়ে তার ফ্ল্যাটেই সবজি কাটছিল আর কানে হেডফোন দিয়ে গান শুনছিল। ঠিক তখনই দেখা যায় তার পেছনে কালো হুডি, মুখে মুখোশ এবং হাতে একটা হ্যামার নিয়ে ধীরে ধীরে একটা লোক সেখানে চলে আসে, আর ধীরে ধীরে মেয়েটার কাছে এসেই মেয়েটার মাথায় সজোরে এক আঘাত করে। এরপরেই সিন কাট হয়ে যায়। এরপরে দেবাকে দেখানো হয়। ক্লাসরুমের মধ্যে দেবা আর বিন্দু রোমান্স করছিল, ক্লাসরুম বন্ধ করে। বাইরে স্টুডেন্টরা ক্লাসে ঢোকার জন্য হইচই করছিল। একটা সময় বিন্দুকে লুকিয়ে রেখে দেবা দরজা খুলে। সেখানে প্রফেসর যখন তাকে হুমকি দেয় যে সে কেন ক্লাস বন্ধ করেছিল, তখন দেবা সেই প্রফেসরকেই হুমকি দেয়, কারণ সেই প্রফেসরের অন্য একজন ম্যাডামের সাথে চক্কর চলছিল, যার ফলে সেই প্রফেসরও আর কিছু বলে না। এরপরে দেবা আর বিন্দু ক্লাসরুম থেকে বের হয়ে আসে। আসলে দেবা আর বিন্দু একে অপরকে প্রচণ্ড ভালোবাসত। তাদের দেখলে বোঝাই যায় তারা সারাক্ষণ কলেজের মধ্যেও একে অপরের সাথে খুব ক্লোজলি থাকে, কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকে না। এদিকে দেখা যায় প্রিন্সিপাল ডেকে নেয় দেবার বাবাকে এবং দেবার নামে যত ধরনের কমপ্লেন আছে সব করতে থাকে। সেই প্রিন্সিপাল বলে আসলে দেবা এখানে পড়াশোনা বাদে বাকি সবকিছুই করে বেড়ায় আর সবার উপরে টর্চারও করে, কিন্তু ভয়ে কেউ তার মুখ খোলে না। আজ এই প্রফেসর সাহস করে মুখ খুলেছে। আসলে বিন্দু কিছু একটা করেছিল, যার ফলে সেই প্রফেসর যখন তাকে ভয় দেখাচ্ছিল তখনই দেবা এসে তার হাত ধরে ফেলে, আর এই জন্যই প্রফেসর প্রিন্সিপালের কাছে এসে কমপ্লেন করে। প্রিন্সিপালও যখন দেবাকে ডাকতে যায় তখন সেই প্রফেসর ভয়ে বলে না, দেবাকে ডাকতে হবে না, দেবার বাবা আমার কাছে সরি বললেই হলো। দেবার বাবাও লজ্জায় তাকে সরি বলে সেখান থেকে চলে আসে, আর ক্যাম্পাসেই দেখতে পায় দেবা বিন্দুকে নিয়ে ঘোরাফেরা করছে। এই সবকিছু প্রিন্সিপাল দেবার বাবাকে বলেছে। এরপরে দেবা আর বিন্দুকে দেখানো হয়, যেখানে প্রথমবার বিন্দু দেবাকে দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিল। আসলে দেবা অনেক চঞ্চল টাইপের ছেলে, সে সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকত, পড়াশোনা বাদ দিয়ে সবসময় বন্ধুদের নিয়ে মৌজ মাস্তি করত, আর এটা বিন্দুর অনেক বেশি ভালো লাগে। আর এরপরেই তারা একে অপরের কাছে চলে আসে, একে অপরকে ভালোবাসতে শুরু করে, আর এভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছিল খুব সুন্দরভাবে। তারা দুজন দুজনকে অনেক সময় দিত, অনেক একান্ত সময় কাটায়। এমনকি বিন্দু দেবাকে এতটাই ভালোবাসে, অন্য কোনো মেয়েও যদি তার দিকে তাকায় তাহলে সে সহ্য করতে পারে না, সাথে সাথে সেই মেয়ের ওপরে হামলে পড়ে। এদিকে রাতের বেলা দেবা যখন বাসায় ফেরে দেখা যায় তার বাসার সামনেই একটা ছেলে শুয়েছিল। দেবা তাকে বলে ঘুমিয়ে পড়ো, এটা কে সেটা পরে জানা যাবে। দেবা বাসার ভেতরে ঢুকতেই দেখা যায় তার বাবা মা তার জন্য অপেক্ষা করছিল। এরপরে প্রিন্সিপালের কথা বলে, দেবা বলে ওটা তো বলবেই, প্রিন্সিপালের কাজই হচ্ছে কমপ্লেন করা। দেবার বাবা যখনই দেবাকে একটু শাসন করতে যাবে দেবা প্রচণ্ড রেগে যায়। দেবার বাবা তাকে রিকোয়েস্ট করে সে শুধু সমাজে একটু সম্মানের সাথে বাঁচতে চায়। এইভাবে মেয়ে নিয়ে সবসময় রাস্তায় ঘুরে বেড়ালে, কলেজে এই ধরনের কাজকর্ম করলে মানুষ তাদের কি বলবে। দেবা সেখান থেকে খাবার ফেলেই চলে যায়, আর এরপরেই দেবার বাবা তার মাকে একটা তালা দেয়। আসলে রাতের বেলাও যাতে দেবা বাইরে কোথাও বের হয়ে যেতে না পারে রাগের মাথায়, এই জন্যই তারা তালা দিয়ে রাখে। এদিকে রাতের বেলা আবারও সেই সিরিয়াল কিলারকে দেখানো হয়, যে মুখোশ পরে আর হ্যামার নিয়ে আবারও লুকিয়ে একটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে যায়। মেয়েটি তখন তার মোবাইল ইউজ করছিল, আর এরপরেই সেই খুনি মেয়েটির উপরে হামলা করে বসে। মেয়েটিকে হ্যামার দিয়ে সজোরে আঘাত করে তার হাতের আঙুলটা কেটে নেয়। সিন কাট হয়ে যায়। দেবা যখন সকালবেলা বের হবে তার মা ঘরের তালা খুলে দেয়।
আর তার মা সকালবেলা তাকে একটু বুঝিয়ে বলে তার বাবা যেটা বলেছে তার ভালোর জন্যই বলেছে। এভাবে মেয়েটার সাথে রাস্তায় ক্লোজ হয়ে বসে থাকলে মানুষ তো বাজে ভাববেই। এরপরে যখন সে কলেজে আসে, বিন্দু তার কোলে বসতে চায়, কিন্তু বিন্দুকে সে পাশে বসায়। এতে বিন্দু একটু রাগ করে আর জিজ্ঞেস করে কেন, কিন্তু দেবা তার বাবা মায়ের কথা বলে না, শুধু বলে মানুষ খারাপ ভাববে। বিন্দু তখন রেগে গিয়ে বলে, বুঝেছি, নিশ্চয়ই আমার প্রতি তোমার ভালোবাসা দিন দিন কম হয়ে যাচ্ছে। তুমি যদি আমাকে ছেড়ে অন্য মেয়ের পাল্লায় পড়ে যাও, আমাকে ছেড়ে চলে যাও, আমি তো এই বিষয়টা ভাবতেই পারছি না, কল্পনাও করতে পারছি না। বিন্দু এরপরে রেগে সেখান থেকে চলে যায়। আর এরপরেই দেবাকে রাগানোর জন্য সে র্যান্ডম একটা ছেলের কোলে বসে পড়ে। আর এটা দেখে দেবা প্রচণ্ড রেগে যায়, সেই ছেলেটাকে মারতে শুরু করে। বিন্দু তাকে বোঝায় যে এটা শুধুমাত্র তাকে রাগানোর জন্য সে করেছিল, কিন্তু দেবা বোঝে না। তখনই দেখা যায় দেবার এক বন্ধুকে কেউ মারছিল। দেবার সেখানে চলে যায় এবং তাকে মারধর করে আর বলে, আমার যে জিনিস তার গায়ে যদি কেউ হাত দেয় তাহলে আমি তাকে সেখানেই মাটিতে পুঁতে ফেলবো, সেটা আমার ফ্যামিলি হোক, ফ্রেন্ড হোক, আর যে কেউই হোক। দেবা আসলে বিন্দুকে বুঝিয়েছিল, কিন্তু দেবা বিন্দুর উপর প্রচণ্ড রাগ করেছিল, সেখান থেকে চলে আসে। এদিকে রাতের বেলা দেবা এবং তার বন্ধুরা মদ খাচ্ছিল। ঠিক ওই সময়টাতে বিন্দু বারবার তাকে কল করে, কিন্তু দেবা তার কল রিসিভ করে না। আর একটা সময় বিন্দু তার কাছেই চলে আসে এবং তাকে সরি বলে। দেবও তাকে ছাড়া অনেক কষ্ট পাচ্ছিল, সেও তাকে সরি বলে। আর এভাবেই তাদের ভালোবাসার গল্প আবারও শুরু হয়। এরপরেই দেখা যায় দুজনে খোলা আকাশের নিচে গাড়ির ওপরে শুয়ে শুয়ে তাদের একে অপরের স্বপ্নের কথা বলছিল। দেবা বলছিল তার খুব ছোট্ট একটা স্বপ্ন, সে আর বিন্দু একে অপরকে ভালোবেসে বিয়ে করবে, তাদের ঘরে ছোট্ট একটা কন্যা সন্তান আসবে। আর এরপরেই তারা তিনজন এবং দেবার বাবা মা, তারা পাঁচজন মিলে খুব সুন্দর ছোট্ট একটা সংসার বানাবে তারা। বিন্দুর দেবার এই স্বপ্নগুলো অনেক ভালো লাগে। বিন্দুও বলে সে তার এই স্বপ্ন পূরণে সব সময় তার পাশে থাকবে। এরপরেই দেবা বলে বিন্দুকে কালকে সে তার বাসায় নিয়ে যাবে। বিন্দু এতে অনেক খুশি হয়। এদিকে বিন্দু দেবাকে জিজ্ঞেস করে, কালকে যখন আমি সেই ছেলেটার কোলে বসেছিলাম তোমার কি প্রচণ্ড রাগ হয়েছিল, আমাকে মারতে ইচ্ছে করেছিল? দেবা বলে, প্রচণ্ড রাগ হয়েছিল, কিন্তু মারতে ইচ্ছে করেনি, কারণ তুমি আমার। বিন্দু বলে, তুমি জানো এই পর্যন্ত আমার গায়ে কেউ হাত তোলেনি, শুধুমাত্র আমার বাবা ছোটবেলায় একবার হাত তুলেছিল, কিন্তু আমিও ছোটবেলায় না বুঝে সেখানে থাকা আপেল কাটার এক ছুরি দিয়ে তার হাতে ছুরির আঘাত দিয়ে দিয়েছিলাম। এটা বলে তারা হাসতে শুরু করে দুজনেই। সিন কাট হয়ে যায়। রাতের বেলা একটি মেয়েকে বাসায় ফিরতে দেখা যায়। দেখা যায় সেই মেয়েটির গাড়ির বগিতেই সেই সিরিয়াল কিলার লুকিয়েছিল। সেও পিছু পিছু লুকিয়ে মেয়েটির বাড়িতে ঢুকে যায়। আর এরপরেই প্রথমেই মেয়েটির মাথায় আঘাত করে তাকে কিছুটা অজ্ঞান করে ফেলে। আর এরপরেই মেয়েটির আঙুল কেটে নেয়। আর সেই কাটা আঙুল দিয়েই সে দেয়ালে কিছু একটা লেখছিল। আর এরপরেই মেয়েটির গায়ে পেট্রোল ঢেলে মেয়েটিকে জ্বালিয়ে দেয়। মেয়েটি যখন বাঁচার জন্য আর্তনাদ করছিল, চিৎকার করছিল, তখনই সেই খুনি চেয়ারে বসে বসে সেই দৃশ্যটা উপভোগ করছিল। আর দেখা যায় দেয়ালে সেই খুনি লিখেছিল, আই এম গড। এদিকে দেখা যায় হায়ার অফিসার চলে আসে পুলিশ অফিসার রাহুল এবং নন্দিনীর সাথে কথা বলতে। রাহুল আর নন্দিনী বলে, স্যার এটা একটা সিরিয়াল কিলিংয়ের কেস, যদিও খুনি একটা ক্লো ছেড়ে যায়নি, কিন্তু তারপরও খুনের প্যাটার্ন দেখলেই বোঝা যায় যে 3টি মার্ডার একই জন করেছে। রাহুল এরপরেই তাকে বলে যে সেই খুনি কিভাবে কিভাবে মেয়েদের মারে এবং শেষে দেয়ালে লিখে যায়, আই এম গড। রাহুল বলে, স্যার আমরা একজন ভয়ঙ্কর সাইকোকে ফেস করতে যাচ্ছি, আর এই সাইকো কোনো প্যাটার্ন ধরে তার ভিকটিমকে চুজ করে না, কারণ আমরা প্রত্যেকটা ভিকটিমের সাথে একে অপরের সব ধরনের কানেকশন চেক করেছি, সেখানে ভিকটিমদের মধ্যে কোনো কমন কানেকশনই নেই। এরপরে পুলিশের হায়ার অফিসার রাহুলকে বলে, ভারতকে ডেকে নাও, যদিও সে সাসপেনশনে রয়েছে, কিন্তু এই কেসে আমাদের ভারতকেই দরকার। রাহুল বলে, স্যার অন্য কাউকে দিলে হয় না? তখন সেই হায়ার অফিসার বলে, আমি জানি তোমাদের মধ্যে একটা ইস্যু ছিল, কিন্তু কাজের ক্ষেত্রে সেই ইস্যুটাকে সাইডে রেখে এই কেসটা সলভ করো। আসলে রাহুল যখন একবার একটা পতিতালয়ে রেড করেছিল, তখন সেখানের একটি রুমে পাওয়া যায় ভারতকে, আর ভারত উল্টো সবার সামনেই রাহুলকেই অপমান করে, আর এই জন্য রাহুল ভারতকে তেমন একটা পছন্দ করে না। হায়ার অফিসার বলে, আমি জানি ভারতের একটু অন্যরকম স্বভাব রয়েছে, কিন্তু এছাড়া ও খুবই ব্রিলিয়েন্ট এবং চৌকস একজন পুলিশ অফিসার, এই কেসটাতে ওকেই দরকার। এদিকে দেখা যায় নন্দিনীও সেই ভারতের সাথে কাজ করতে অনেক আগ্রহ নিয়ে বসেছিল। হায়ার অফিসার সেখান থেকে চলে যায়। এদিকে রাহুল নন্দিনীকে একসাথে লাঞ্চ করার কথা বলে, কিন্তু নন্দিনী সেখান থেকে চলে যায়। আসলে রাহুল নন্দিনীকে অনেক পছন্দ করত, কিন্তু কখনো বলার সাহস পায়নি। এই যেমন একটু আগেই হায়ার অফিসার আসার আগেই রাহুল তাকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু সেটাও পারে না। দেখা যায় সেখানেই একজন কয়েদি বসেছিল আর জানলা দিয়ে সেটা দেখেছিল। সেই কয়েদি বলে, স্যার
আপনার দ্বারা ভালোবাসা হবে না। আসলে মেয়েরা ভালো ছেলে পছন্দ করে না। মেয়েদের স্বভাবই হচ্ছে বাজে আর বখাটে ছেলে। এই যে আমাকেই দেখুন, আমারই 4-4টা গার্লফ্রেন্ড। আপনারা এখন কমেন্টে বলে যান যে এই কথাটা কতটুকু সত্যি। যাই হোক, সিন কাট হয়ে যায়। পরের দিন দেখা যায় দেবা বিন্দুকে তার বাসায় নিয়ে আসে আর তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাদের সামনে একে অপরকে এনগেজমেন্টের রিং পরিয়ে দেয়। দেবা তার বাবাকে বলে, এখন যদি রাস্তায় আমরা একে অপরের সাথে ক্লোজ হয়ে বসে থাকি আর এটা নিয়ে যদি কেউ তোমাকে কমপ্লেন করে, তাহলে তুমি বলবে ওটা তোমার ছেলের বউ, তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, প্রবলেম সলভ। এদিকে দেখা যায় বিন্দুকে দেবার মায়ের অনেক পছন্দ হয়। একটু পরে দেখা যায় সেখান থেকে তারা চলে আসে, কিন্তু দরজায় বের হওয়ার পরেই বিন্দু সেই ছেলেটাকে দেখে ভয় পেয়ে যায় যে দেবাদের বাড়ির সামনে শুয়ে থাকে। দেবা তাকে সেখান থেকে নিয়ে আসে। বিন্দু তাকে জিজ্ঞেস করে ছেলেটাকে। দেবা বলে, এক কথায় বলতে গেলে আমার মায়ের পালিত ছেলে। আসলে কোনো একটা কারণে ওদের পরিবারের সবাই একসাথে সুইসাইড করেছিল, কিন্তু ভাগ্যক্রমে এই ছেলেটি বেঁচে যায়। নিজের পরিবারের সবাইকে একসাথে হারিয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে আর রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। আর এরপরেই আমার মা ওকে আমাদের বাসায় নিয়ে আসে, 3 বেলা খেতে দেয়, সেখানেই বসে থাকে। ও আমার মাকেও অনেক ভালোবাসে। আমার মায়ের সাথে কেউ যদি উঁচু স্বরে কথা বলে ও তাকে প্রচণ্ড মারধর করে, আর এই জন্য এই পাড়ার কেউ আমার মায়ের সাথে উঁচু গলায় কথা বলার সাহস পর্যন্ত পায় না। রাস্তায় আসার সময় দেখা যায় তাদের বাইকটা একটা গাড়ির সাথে একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। আর তখনই দেখা যায় গাড়িটা যে চালাচ্ছিল সেটা দেবার কাজিন তুষার। এই নামটা আমার হলেও আমার এই ক্যারেক্টারটা একেবারেই পছন্দ হয়নি। যাই হোক, সেখানে তারা বসে একসাথে গল্প করে। আসলে তুষার এতদিন কানাডায় ছিল আর 3 দিন আগে সে দেশে ফিরেছে বিয়ে করবে বলে। দেবা সেখানে বিন্দুর সাথে তুষারকে পরিচয় করিয়ে দেয়। দেবা বলে ছোটবেলা থেকেই ও সবকিছু পেয়েছে। ওর বাবার টাকা ছিল, ও খুব আরাম আয়েশের মধ্যে বড় হয়েছে। ওর বাবাও সব ইচ্ছে পূরণ করেছে, কিন্তু তারপরও ও খুবই ভদ্র আর নম্র একজন ছেলে, আমার মতো হয়নি। এদিকে পরের দিন ভারত থানায় আসার পরেই দেখা যায় একটা লোক সেখানে চিৎকার চেঁচামেচি করছিল। আসলে তার স্ত্রী হারিয়ে গেছে, তার স্ত্রীকে খুঁজে এনে দেওয়ার জন্য। ভারত জানতে পারে সেই লোকটার স্ত্রী চিঠিতে লিখে দিয়ে গেছে পাথালা ঝর্ণা থেকে সে ঝাঁপ দিয়েছে এবং এই জীবন সে আর রাখতে চায় না। তখনই ভারত সেই লোকটাকে বলে, পাথালা ঝর্ণায় থেকে যদি কেউ লাভ দেয় তাহলে কারো বডি কখনো খুঁজে পাওয়া যায় না, আর এভাবেই তোমার স্ত্রী তোমাকে বোকা বানিয়ে গেছে। তুমি যাতে ওকে আর খোঁজার চেষ্টা না করো, ও তোমাকে বোকা বানিয়ে অন্য আরও একজনের সাথে পালিয়ে গেছে। এরপরেই ভারত ভেতরে আসে, যেখানে রাহুল, নন্দিনী এবং হায়ার অফিসার ছিল। প্রথমেই রাহুল আর নন্দিনী সেই কেসটা তাকে বুঝিয়ে বলে। এরপরেই ভারত বলে প্রথমে সে দেখবে, আবারও চেক করে যে এই মার্ডারগুলোর মধ্যে কোনো কমন পয়েন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে সে অন্য একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করবে, যাতে করে খুনিকে ধরতে সহজ হয়। এদিকে দেবা আর বিন্দু একটা কফি শপে বসে কফি খাচ্ছিল। দেবা তখন মোবাইল ইউজ করছিল। তখনই বিন্দু বোর হয়ে পাশে তাকাতেই দেখে একটা ছেলে অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রয়েছে। বিন্দু দেবাকে বলে যে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। দেবা বলে, তুমি সুন্দর, তোমার দিকে তাকিয়ে থাকতেই পারে। এখন তোমার দিকে যারা তাকাবে, আমি যদি তাদের সবার সাথে ঝামেলা করতে যাই তাহলে দেশের অর্ধেক মানুষের সাথেই আমাকে ঝামেলা করতে হবে। তখনই দেখা যায় সে ছেলেটা একেবারে এসে বিন্দুর হাতে টাচ করে চলে যায়। বিন্দু বলে, দেখেছো দেবা, ছেলেটা আমার হাতে টাচ করলো। দেবা বলে, তোমাকে আমি চিনি, আমি কিন্তু দেখেছি তুমি একটা কাগজ তোমার হাতের মধ্যে রেখে ছেলেটাকে ইশারা করছিলে, যাতে ছেলেটা বাধ্য হয়ে তোমার হাতে সে স্পর্শ করে। দেবা বলে, কি চাও, আমি ওকে মারি? বিন্দু খুশি হয়ে বলে, হ্যাঁ। দেবা বলে, কিন্তু আমি সেটা করব না। এদিকে ছেলেটি দেখতে পায় সেটা ছিল সাদা কাগজ। ছেলেটি এসে যখন বিন্দুকে জিজ্ঞেস করে সাদা কাগজ কেন, তখনই দেবা তাকে বলে, আরে ভাই, এখান থেকে যাও, ও তোমার সাথে জাস্ট একটা গেম খেলেছে। তখনই ছেলেটি বলে, তোমার সামনেই ও আমার সাথে এরকম একটা গেম খেললো, আর যখন তুমি থাকো না ও যে কত বড় গেম খেলতে পারে সেটা ভাবতেই আমার অবাক লাগছে। কথাটা গায়ে লাগে দেবার, আর সেই ছেলেটাকে মারতে শুরু করে। সেই ছেলেটার সাথে যারা ছিল তাদেরও মারতে শুরু করে, আর একটা সময় প্রচণ্ড মারধর করে ছেলেটাকে গুরুতর আহত করে ফেলে। তখনই দেখা যায় দেবার মামা সেখানে চলে আসে আর দেবাকে দেখে সামলায় আর সেখান থেকে চলে যেতে বলে, কারণ দেবা যাকে মেরেছে সে হচ্ছে এমএলএর ছেলে। দেবা বিন্দুকে নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে এমএলএর লোকেরা সেখানে চলে আসে এবং দেখতে পায় দেবা এমএলএর ছেলের গায়ে হাত তুলেছে। এদিকে রাতের বেলা আবারও একটি মেয়েকে বাসায় ফিরে আসতে দেখা যায় এবং সেখানে সে ড্রেস খুলে রিল্যাক্স হচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় তার পিছনে সেই ভয়ঙ্কর খুনি, আর খুনির সাথে সাথেই তাকে হ্যামার দিয়ে আঘাত করে বসে। মেয়েটি চিৎকার করে। এদিকে তখনই হায়ার অফিসার কল করে ভারতকে আর বলে, তুমি কি করছো? আরও একটা খুন হয়ে গেছে। ভারত আসলে তখন একটি পতিতা মেয়েকে নিয়ে যাচ্ছিল এনজয় করার জন্য।
কিন্তু খবরটা পেয়ে সেই মেয়েটাকে সেখানেই নামিয়ে দিয়ে ক্রাইম সিনে চলে আসে। হায়ার অফিসার ভারতকে বলে, চতুর্থ মার্ডার হয়ে গেল, তুমি কি করছো? তখনই ভারত বলে, না স্যার, চতুর্থ নয়, এটা 6, কারণ এর আগেও আমি এই রকমই কেসগুলো স্টাডি করছিলাম। ঠিক তখনই দেখেছিলাম এমন আগে আরও 2টি মার্ডার হয়েছে, যেগুলো আলাদা শহরে আলাদা আলাদা থানার আন্ডারে, এই জন্য এগুলোর ব্যাপারে আমরা জানতে পারিনি। ভারত বলে, এই সাইকো খুনি যেভাবে মার্ডার করছে এবং সেটা যেভাবে বসে বসে দেখে, সেটা দেখে মনে হয় হয় সে একটা কমপ্লিট সাইকো, নয়তোবা সে কোনো কিছুর একটা প্রতিশোধ নিচ্ছে। এরপরে ভারত রাহুলকে বলে, গত 1 বছরে যত এই আগুনে পোড়া কেস রয়েছে আমার সবগুলোর ডিটেলস চাই। তখনই যে মেয়েটা মারা গেছে সেই মেয়েটার ফটো ভারত সেখানে দেখতে পায়, আর মেয়েটা সুন্দর ছিল বলে ভারত তাকে কমপ্লিমেন্ট দেয়। রাহুল বলে, স্যার, এখানে একটি মেয়ে মারা গেছে। ভারত বলে, তাতে কি, মেয়েটা তো সুন্দর ছিল। আর এ থেকেই বোঝা যায় ভারত একটু মেয়ে লোভী ছিল। যাই হোক, এরপরে ভারত রাহুল এবং নন্দিনীকে বলে, এই খুনি যে কোনো একটা পেশার মানুষ হতে পারে, কারণ সে যে ধরনের মেয়েদের খুঁজে বেড়াচ্ছে সেটা নর্মালি যারা হয়তো ক্যাব ড্রাইভার, পেপার বয়, অন্য যে ধরনের পেশা রয়েছে যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সেই ধরনেরই কেউ হবে। এরপরেই আদিকে দেখানো হয় যে একটি জিমে কাজ করে। আসলে জিমের বিভিন্ন কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, পানি এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, এইসব কাজ। আর তার চোখে একটু সমস্যা ছিল। আদি তার চোখে সেই সমস্যার সুবিধা নিয়ে মেয়েদের দিকে সবসময় বাজেভাবে তাকিয়ে থাকত। এদিকে দেখা যায় মিডিয়ায় সেই সিরিয়াল কিলারের খবরটা ছড়িয়ে পড়েছিল, নিউজেও সেটা দেখাচ্ছিল। আর এই নিউজটা দেখার পরেই আদি হাসছিল। এদিকে আবারও তাদের একটা মিটিং করতে দেখা যায়, যেখানে রাহুল বলে, স্যার, আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করেছিলাম। সে বলে, এই ধরনের সাইকোরা অনেক সময় নিজেকেই অনেক কিছু ভেবে নেয়। যেমন এই সাইকো নিজেকে গড ভাবছে, আর গড ভেবেই সে এইসব মেয়েদের কোনো কিছু একটা শাস্তি দিচ্ছে। ভারত বলে, তাহলে নিশ্চয়ই এইসব ভিকটিমদের মধ্যে একটা কমন পয়েন্ট রয়েছে যেটা আমরা মিস করছি, আমাদের আগে সেটা খুঁজে বের করতে হবে। ভারত মিডিয়াকে বলে, তারা খুব শীঘ্রই সেই সিরিয়াল কিলারকে ধরে ফেলবে। আসলে এইসব সাইকো নিজেদের যতই চালাক মনে করুক না কেন, তারা নিশ্চয়ই কোনো না কোনো ভুল করে, আর আমরা তাকে অবশ্যই ধরে ফেলব। এদিকে দেখা যায় পরীক্ষা দিয়ে দেবা আগেই বের হয়ে যায়। বিন্দু বলে তার 5 মিনিট লাগবে। দেবা মাঠে যেই বসে থাকে, ঠিক তখনই দেখা যায় এমএলএর লোকেরা সেখানে চলে আসে আর দেবাকে মারতে শুরু করে। দেবা তাদের সাথে ফাইট করলেও একটা সময় দেবা আহত হয়ে যায়, আর সেই লোকগুলো তাদের মারতে শুরু করে। এদিকে বিন্দুও খবর পেয়ে সেখানে চলে আসে, আর ঠিক ওই সময়টাতে ভারত পুলিশের গাড়ি নিয়ে সেই দিক দিয়ে যাচ্ছিল। আর কলেজে এমন গন্ডগোল দেখে সে কয়েকজন কনস্টেবলকে পাঠিয়ে দেয় সেটা থামানোর জন্য। কনস্টেবলরা সেখানে এসে সেই সন্ত্রাসীদের থামায়। সেই সন্ত্রাসীরা বলে, ও এমএলএর ছেলের গায়ে হাত তুলেছে, ওকে মেরে লাশ বানিয়ে রেখে যাব। বিন্দুকে সেখানে দেখার পরে বলে, ও, এই মেয়েটার জন্যই এমএলএর ছেলের গায়ে তুমি হাত তুলেছ, তাই না? এই মেয়েটাকে একেবারে উঠিয়ে নিয়ে যাব, রেপ করে ছেড়ে দেব, এরপরে দেখব তুমি কি করতে পারো। দেবা আসলে কিছুই বলতে পারছিল না, শুধু বলছিল পরে তাদের দেখে নেবে। যাই হোক, সেই সন্ত্রাসীগুলো সেখান থেকে চলে যায়, আর ভারত বিন্দু আর দেবাকে সেখানে দেখতে পায় আর বুঝতে পারে ভালোবাসার মামলা। এরপরেই দেখা যায় একটি আইটেম গানের শুটিং হচ্ছিল। কিছুক্ষণ পরেই সেখান থেকে নায়ক চলে যায়, আর একটু পরেই যখন লোকজন কমে যায় সেখান থেকে, ঠিক তখনই চিৎকার দিয়ে বসে কেউ। পুলিশ সেখানে চলে আসে। আসলে আরও একটি মেয়ের জ্বলন্ত ডেড বডি পাওয়া গেছে। ভারত সেখানে চলে আসে, আর ভারতের কাছে চলে আসে সেই মুভির পরিচালক 5 স্টার সিদ্ধান। রাহুল আর নন্দিনীও সেখানে চলে আসে। রাহুল আর নন্দিনীকে ভারত বলে সব ধরনের এভিডেন্স কালেক্ট করার জন্য, আর প্যাটার্নটা কি সেম কিনা সেটা দেখার জন্য। এদিকে 5 স্টার সিদ্ধান ভারতকে বলে, আমি জানি এই মার্ডারটা কে করেছে। তখনই সে একটি মেয়ের ব্যাপারে বলে, আর বলে আসলে প্রথমে এই মেয়েটাকে নিয়ে এই ছবিটা করার কথা ছিল, তার অ্যাফেয়ারের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে, আর আমি এই মেয়েটাকে নিয়েই কাজ শুরু করে দিয়েছি, আর এই জন্য রেগে গিয়ে সে এই মেয়েটাকে মার্ডার করেছে। ভারত তার কথায় হাসে, কারণ সে জানে এটার পেছনে রয়েছে ভয়ঙ্কর এক সাইকো সিরিয়াল কিলার। আর তখনই দেখা যায় সেই ভিড়ের ভিতরে সেই খুনি দাঁড়িয়েছিল। এদিকে সবাই বর্ণনা করছে আসলে এখানে কি ঘটেছিল। আসলে এই গানটা খুবই ভালো হয়েছিল, তাদের পছন্দ হয়েছিল, আর এই জন্য তারা শুটিং শেষে একটা পার্টি করছিল, যেখানে একটু পরেই সেই নায়িকা একটা ফোন কল আসার পরে একটু পাশে চলে যায়। অনেকক্ষণ হওয়ার পরেও সে সেখান থেকে আসে না, আর এই জন্য সেই 5 স্টার সিদ্ধান্ত তাকে খুঁজতে যায়। তখনই সেখানে মেয়েটার জ্বলন্ত ডেড বডি দেখতে পায় সে। এদিকে নন্দিনী ভারতকে বলে, আমি সব স্যাম্পল কালেক্ট করেছি, এখন ল্যাবে যেয়ে এগুলো আমি দিয়ে আসব।
তখন ভারত বলে, আমিও সেই দিক দিয়ে যাচ্ছি, তুমি গাড়িতে ওঠো, আমি তোমাকে নামিয়ে দেব। ঠিক ওই সময়টাতে সে দেখতে পায় তার গাড়ির পেছনে কে একজন দাঁড়িয়ে রয়েছে, তাদের কথা শুনছে। ভারতের সন্দেহ হয়। এদিকে ভারতের সাথে যেতে নন্দিনী একটি ভয় পাচ্ছিল। ভারত বলে, ভয় পেও না, আমি কাজ এবং আমার লালসাকে একসাথে রাখি না, দুটো আলাদা। নন্দিনী বলে, ঠিক আছে, আমি আসছি। এদিকে ভারত লক্ষ্য করে সেখানে আবারও কেউ দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। এজন্য ভারত দৌড়ে তার পিছু করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় সেই খুনিও সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল। এদিকে রাহুল নন্দিনীকে বলে, তুমি তার সাথে যেও না, মেয়েরা ওনার সাথে নিরাপদ নয়। কিন্তু নন্দিনী বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি আমার নিরাপত্তা বজায় রাখতে পারি। এদিকে খুনি দৌড়াতে দৌড়াতে একটা সময় মানুষের ভিড়ে মিশে যায়, যার ফলে ভারত তাকে হারিয়ে ফেলে। এদিকে জিমে কাবিয়াকে ব্যায়াম করতে দেখা যায়। ঠিক তখনই সে অনেকক্ষণ ধরে খেয়াল করে আদি সেখানে বই পড়ার বাহানায় মেয়েদের দিকে বাজেভাবে তাকাচ্ছিল। কিছুক্ষণ লক্ষ্য করার পরে সে আদিকে যেয়ে চর মেরে বসে। তখনই সেই জিমের ম্যানেজার এবং অন্যরা বলে যে আদির চোখের সমস্যা, তাই এটা মনে হচ্ছে। কাবিয়া বলে, আমি একজন চোখের স্পেশালিস্ট, আর আমি জানি ও কোন দিকে তাকিয়ে রয়েছে। ওর চোখের এই সমস্যার সুবিধা নিয়ে মেয়েদের বাজেভাবে দেখছে। এরপরেই কাবিয়া তার ভাইকে কল করে, আর কাবিয়ার ভাই ছিল ভারত, এবং তাকে বলে যে একটা ছেলে তাদের বাজেভাবে দেখছে। ভারত সেই জিমের ম্যানেজারকে বলে সেই ছেলেটাকে জিম থেকে বের করে দেওয়ার জন্য, নয়তোবা সেই জিমেই সে তালা ঝুলিয়ে দেবে। জিমের ম্যানেজার আদিকে কাজ থেকে বের করে দেয়। এদিকে দেবাকে দেখা যায় সে সুস্থ হয়ে গিয়েছিল। পরীক্ষার হল থেকে বের হয়ে সে বিন্দু রুমে চলে আসে। দেখা যায় বিন্দু 30 মিনিট আগেই বের হয়ে গেছে। বিন্দুকে বারবার কল করে, কিন্তু দেবার ফোনটা সে আর ধরছিল না। বিন্দু কোথায় যেতে পারে সেটা দেবা জানত, আর এই জন্য বাইক নিয়ে সে সেখানে চলে যায়। ঠিক তখনই দেখে বিন্দু তুষারের সাথে সেখানেই কফি শপে বসেছিল। দেবা সেখানে দাঁড়িয়ে বিন্দুকে কল করে। সে তার কলটা কেটে দিচ্ছিল। সেখানে আসতে চাইলেও তুষার তাকে আসতে দিচ্ছিল না। এতে দেবা অনেক কষ্ট পায়। দেবা ভেবে পাচ্ছিল না এখন তার কি করা উচিত। কিছুক্ষণ ভেবে সে ঢুকে যায় সেই কফি শপে, তুষারের কলার ধরে বসে। তখনই তুষার তাকে বলে, আগে আমার কথা শোনো, তুমি যেটা ভাবছো সেটা নয়। এই মোমেন্টটাতে এসে আমিও ভেবেছিলাম দেবা হয়তো তাদের দুইজনকে ভুল বুঝছে, কিন্তু এর পরের কথাটা শুনে আমি নিজেও একটু চমকে গিয়েছিলাম। তুষার বলে, তোমার সাথে ওর সম্পর্ক হওয়ার আগে ও আমার ছিল। কথাটা কোনোভাবেই হজম করতে পারছিল না দেবা। সে বিন্দুর দিকে তাকায় আর জিজ্ঞেস করে কথাটা সত্যি কিনা। বিন্দু বলে, আমি তোমাকে বুঝিয়ে বলবো। দেবা বলে, তুমি শুধু বলো যে কথাটা সত্যি কিনা। বিন্দু বলে, হ্যাঁ। এরপরেই বিন্দুকে সেখান থেকে চলে যেতে বলে। দেবা কোনোভাবেই বিন্দুকে সেখানে সহ্য করতে পারছিল না। সে জানতে চায় আসল ঘটনা কি। তখনই তুষার তাকে বলে সে যখন কানাডায় যায় তখনই বিন্দুর সাথে তার পরিচয় হয়। তারা এক অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু বিন্দু একটা কাজের জন্য দেশে চলে আসে, কয়েক মাস থাকার জন্য। আর এখানে একটা সময় সে এই কলেজে ভর্তি হয়ে যায়। আমি তাকে তখন তোমার কথা বলেছিলাম যে সেই একই কলেজে আমার কাজিন পড়ে, আর ওর থেকে সবসময় তুমি দূরে থাকবে। কিন্তু সেখানে থাকতে থাকতে একটা সময় আমি শুধু ফান করার জন্য একটা মেয়েকে ডেট করেছিলাম, আর এটা বিন্দু কোনোভাবে জেনে যায়। সে আমার সাথে 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 ব্রেকআপ করে দেয়, আর আমাকে রাগানোর জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্যই সে তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। কথাটা শুনে যেন দেবার স্বপ্নের পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে চুরে শেষ হয়ে যায়। সে বিন্দুকে এত ভালোবাসত, বিন্দু তার প্রতি এত আসক্ত ছিল, কিন্তু পরে দেবা জানতে পারল এই সবকিছু ছিল তার অভিনয়। তুষার বলে, সেই দিন তোমার সাথে দেখা হওয়ার পরে সে আমাকে ইশারায় রিকোয়েস্ট করেছিল আমি যেন তাদের কথাটা তোমাকে না বলি। আমি দেশেই এসেছি শুধু বিন্দুর জন্য, ওর ভুল ভাঙাবো, আর আমরা একে অপরকে বিয়ে করব। বিন্দু এতে রাজি, কিন্তু ও শুধু তোমার ভয়ে তোমাকে কিছু বলতে পারছিল না। আমাদের দুই পরিবারও এই বিয়েতে রাজি। দেবা কোনোভাবেই কথাগুলো যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছিল না। দেবা সেখান থেকে চলে আসে। আসার আগে তুষারকে বলে, তুমি কি ভেবেছ আমি ওর জন্য কষ্ট পেয়েছি? আমি ওর সাথে অভিনয় করেছি। সে সেখান থেকে চলে আসে। দেবা দেখায় যে বাইরে থেকে সবকিছু ঠিকই আছে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল। সে কষ্ট ভোলার জন্য মদ খায়, ওয়াশরুমে যেয়ে কান্না করতে থাকে। এদিকে কাবিয়াকে দেখা যায় যে একটি সুপার শপে শপিং করছিল, কেনাকাটা করছিল। ঠিক ওই সময়টাতে আদি তাকে ফলো করছিল। এদিকে রাস্তার ভিতরে ট্রাফিকে ভারত ছোট্ট একটা ভাই আর বোনের দৃশ্য দেখতে পায়, যেটা দেখে তার কাবিয়ার কথা মনে পড়ে। আসলে ছোটবেলা থেকেই সে কাবিয়াকে অনেক কষ্টে আগলে বড় করেছে, আর এই জন্য সে চাইছিল কাবিয়া ঠিক আছে কিনা দেখার জন্য। কাবিয়াকে কল করে, কিন্তু কাবিয়া তার ফোনটা তখন রিসিভ করছিল না, আর এই জন্য কাবিয়ার অন্য এক ফ্রেন্ডকে সে ফোন করে।
সে বলে কাবিয়া সুপার শপে গেছে, ভারতও সেখানে যায়। এদিকে আদি কাবিয়াকে পিছু করতে করতে তার বাড়ি অবধি ঢুকে যায়, আর কাবিয়ার অজান্তেই বাসার ভেতরেও ঢুকে যায়। কাবিয়া যখনই আদিকে দেখে সাথে সাথে আদি তার মাথায় আঘাত করে, আর এরপরেই কাবিয়াকে সে সেখানে নির্যাতন করে, রেপ করে। এদিকে এতক্ষণে ভারত বাসায় চলে এসেছিল কাবিয়াকে না পেয়ে, কিন্তু দরজায় কলিং বেল চাপা সত্ত্বেও দরজা খুলছিল না। আর ঠিক ওই সময়টাতে আদি কাবিয়ার শরীরে আগুন ধরিয়ে দেয়। কাবিয়া সজোরে চিৎকার করে। চিৎকার শুনে ভারত দ্রুত সেখানে যায়, দরজা খোলার চেষ্টা করে। পাশের জানলা দিয়ে উকি দিতেই ভারত দেখে কাবিয়ার বডিটা দাউ দাউ করে আগুনে জ্বলছিল। ভারত সাথে সাথে দরজা ভেঙে ভেতরে ঢোকে আর কাবিয়ার শরীরের আগুন নেভায়, আর এরপরেই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। দেখা যায় প্রচণ্ড ব্যথায় কাবিয়া চিৎকার করতে থাকে। সেখানে রাহুল এবং নন্দিনী চলে আসে। ভারত প্রচণ্ড কষ্ট পেয়েছিল আর রেগেছিল, কারণ কাবিয়ার কেসটাও ছিল সেই সিরিয়াল কিলারের কেসের মতোই। একটু পরেই সেখানে হায়ার অফিসার চলে আসে। রাহুল আর নন্দিনীকে বলে ভারত এখন প্রচণ্ড রেগে রয়েছে, তাই সিরিয়াল কিলারকে পেলে হয়তোবা সে সাথে সাথেই খুন করে ফেলবে, তাই ভারতের আগে তোমাদেরকেই সেই খুনির কাছে পৌঁছাতে হবে আর তাকে ভারতের হাতে থেকে বাঁচাতে হবে। তখনই দেখা যায় ভারত গাড়ি নিয়ে বের হয়ে যায়। এদিকে দেবা কোনোভাবেই বিন্দুকে ভুলতে পারছিল না। এদিকে বিন্দু তাকে বারবার কল করে যাচ্ছিল, মেসেজ করে যাচ্ছিল, তার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু দেবা তাকে কোনো সুযোগ দিচ্ছিল না। আর একটা সময় দেখা যায় বিন্দু তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে রাতের বেলায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আর কিছু ছেলে এসে তাকে বাজেভাবে স্পর্শ করছে, টিস করছে। কথাটা শুনে আর থাকতে পারে না দেবা, সাথে সাথে সেখানে চলে আসে, কিন্তু দেখা যায় সেখানে কেউ নেই। বিন্দু তার হাতে ক্ষত দেখায়, যেখানে সিগারেট দিয়ে সেই ক্ষতগুলো দেওয়া হয়েছিল। দেবা বলে কোন ছেলে দিয়েছে, তাকে এখনই সে মেরে ফেলবে, কিন্তু বিন্দু বলে এটা সে নিজেই দিয়েছে। আসলে বিন্দু শুধুমাত্র তার সাথে কথা বলতে চাইছিল। দেবা বলে সে তার কোনো কথা শুনতে চায় না। বিন্দু বলে হ্যাঁ, এটা ঠিক, সে প্রথমে তুষারকে কষ্ট দেওয়ার জন্যই দেবাকে ভালোবেসেছিল, কিন্তু দেবার সাথে থাকতে থাকতে সে এখন দেবাকে সত্যি ভালোবেসে ফেলেছে, আর সে দেবাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। তখন দেবা বলে তুমি আমাকে যে কষ্ট দিয়েছ সেটা তোমার হাতের এই ক্ষতর চাইতে অনেক অনেক বেশি। দেবা সেখান থেকে চলে যায়। বিন্দু কাঁদতে থাকে। দেবা ধীরে ধীরে নিজেকে মদের নেশায় ডুবিয়ে দিচ্ছিল। এদিকে ভারত চলে আসে সেই জিমে, কারণ তার সন্দেহ ছিল জিমের সেই ছেলেটিই হয়তোবা তার বোনের এই অবস্থার পেছনে দায়ী, আর এই জন্য সে আদির খোঁজ নেয়, আদির ছবি নিয়ে নেয়, কিন্তু তার ঠিকানা সেখানে ছিল না। ভারত কাবিয়াকে আদির ছবি দেখায়। কাবিয়া বলে হ্যাঁ, এই ছেলেটিই তার এই অবস্থা করেছে। কাবিয়া বলে ভাইয়া তুমি ওকে ছেড়ো না। ভারতও দুয়ে দুয়ে চার করে মিলিয়ে ফেলে এই আদি হচ্ছে সেই সিরিয়াল কিলার যে একে একে মেয়েদের মেরে ফেলছে। ভারত আদির ছবিকে সব জায়গায় পাঠিয়ে দেয়, সব জায়গায় ছড়িয়ে দেয় আদির খোঁজ নেয়ার জন্য। এদিকে দেবা কোনোভাবেই বিন্দুকে ভুলতে পারছিল না। সে বিন্দুর সব স্মৃতি পুড়িয়ে ফেলছিল, কিন্তু তারপরও বিন্দুকে তার মাথা থেকে বের করতে পারছিল না। দেবা বিন্দুকে ভোলার জন্য অন্য মেয়ের সাথেও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। তার শুধু বিন্দুর কথাই মনে পড়ে। এছাড়া বিন্দুকে দেখানোর জন্য সেই মেয়েটির সাথে একটা ক্লোজ ফটো সে ইনস্টাতেও আপলোড করে দেয়। এদিকে দেখা যায় বিন্দু কেঁদেই চলছিল। বিন্দুর বাবা মা বিয়ের তোড়জোড় করছিল। যখনই বিন্দু ইনস্টাতে সেই মেয়েটির সাথে দেবার ছবি দেখতে পায়, সে রেগে গিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। এদিকে কাবিয়া তার শরীরে এই প্রচণ্ড যন্ত্রণা সে আর সহ্য করতে পারছিল না। সে হাত কেটে হসপিটালে সুইসাইড করে। ভারত একেবারেই ভেঙে পড়ে। এদিকে বিন্দুর যেদিন বিয়ে হবে সেই দিনের ছবি দেখার পরে দেবা পাগল হয়ে যায়। সে বুঝতে পারে সে বিন্দুকে ছাড়া থাকতে পারবে না। সে তার বন্ধুদের বলে, তার বন্ধুরা বলে ঠিক আছে, আমরা এখনই বিয়ে বাড়িতে যাচ্ছি বিয়ে ভাঙার জন্য, তুমি রেডি হয়ে চলে এসো, সেখানেই তোমাদের বিয়ে হবে। আসলে দেবার এই তিলে তিলে শেষ হয়ে যাওয়াটা তার বন্ধুরাও মেনে নিতে পারছিল না, আর তারা চাইছিল দেবা আর বিন্দু যাতে এক হয়ে যায়। এদিকে একটা ফোন কল আসে ভারতের কাছে। সেই লোকটা বলে সে আদিকে একটা বস্তিতে দেখেছে। দেবার সাথে সাথে সেখানে চলে যায় আর সেই লোকটাকে নিয়ে আদির কাছে যায়, কিন্তু দেখা যায় সেই রুমে আদি ছিল না। ভারত রেগে সেখান থেকে চলে আসে, আর ঠিক তখনই দেখা যায় আসলে আদি সেখানেই ছিল, কিন্তু ঠিক সময় মতো এসে রাহুল ভারতের হাত থেকে আদিকে বাঁচিয়ে নেয় এবং অ্যারেস্ট করে। আসলে রাহুল তার হায়ার অফিসারের কথা মতো ভারতকে ফলো করছিল এবং তার ফোন ট্যাপ করেছিল, যাতে ভারতের আগে সে খুনির কাছে পৌঁছাতে পারে। এদিকে দেবার বন্ধুরা বিয়েবাড়িতে চলে আসে আর সব গেস্টদের তাড়িয়ে দেয়, শুধুমাত্র পুরোহিতকে ছাড়া। এরপরেই তারা তুষারকেও কিডন্যাপ করে নেয় এবং একটা গাড়ির ডিকিতে ভরে সেখান থেকে পাঠিয়ে দেয়। দেবা সেখানে চলে আসে। দেবা ভেতরে আসতেই সে দেখতে পায়
বিন্দু ঘরের ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। তার মা বারবার বলছে দরজা খোলার জন্য। বিন্দুর মা দেবাকে বলে বিন্দু তার হাত কেটে ফেলেছে দেবাকে না পাওয়ার জন্য। এই জন্য দেবা দরজা ভেঙে বিন্দুকে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। বিন্দুর জ্ঞান ফেরে। দেবা বিন্দুকে বলে সে এটা কেন করলো, সে তাকে ভালোবাসে। আর ঠিক তখনই হসপিটালের ফায়ার অ্যালার্ম বাজে। হসপিটালের সবাই হসপিটালের বাইরে চলে আসে। ঠিক ওই সময়টাতে সবার সামনে দেবা বিন্দুকে প্রপোজ করে। বিন্দু এবং বিন্দুর বাবা মা সবাই খুব খুশি হয়ে যায়। আর সেখানেই দেবা বিন্দুকে মঙ্গলসূত্র পরিয়ে নিজের করে নেয়। তখনই জানা যায় দেবাই আসলে ফায়ার অ্যালার্মটা বাজিয়েছিল, যাতে সবাইকে সাক্ষী রেখে সে বিন্দুকে বিয়ে করতে পারে। এদিকে রাহুল তার হায়ার অফিসারকে জানায় তারা আদিকে অনেক ইন্টারোগেশন করেছে, কিন্তু আদি কোনোভাবেই মুখ খুলছিল না। ঠিক ওই সময়টাতে দেখা যায় ভারত সেখানে চলে আসে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিকে সেখানে গুলি করে মেরে ফেলে। ভারত আসলে জেনে গিয়েছিল যে রাহুল তার ফোন ট্যাপ করেছে এবং তারা আদিকে ধরে ফেলেছে। এই জন্য ভারত সেখানে চলে আসে আর এটাকে একটা ইনকাউন্টারের রূপ দিয়ে দেয়। মিডিয়াকে সে বলে তারা সিরিয়াল কিলারকে ধরে ফেলেছে, কিন্তু সে পালাতে যাচ্ছিল বলেই তাকে গুলি করা হয়েছে। সেই সিরিয়াল কিলার মার্ডার করার পরে দেয়ালে লিখে যেত আই এম গড, কিন্তু গড এখন মারা গেছে। তখনই দেখা যায় চেয়ারে বাঁধা একটা লোক নিউজটা দেখে হাসে। আর ঠিক তখনই পেছন থেকে সেই লোকটা বারবার ছুরি দিয়ে আঘাত করে চেয়ারে সেই লোকটাকে মেরে ফেলে। আর এরপরেই সে চিৎকার করতে থাকে। আর তখনই দেখা যায় সেখানে লেখা ছিল আই এম গড, অর্থাৎ আদি সেই সিরিয়াল কিলার নয়, সেই সিরিয়াল কিলার এখনও জীবিত আছে। কিন্তু এই সিরিয়াল কিলার এই লোকটাকে কেন মারল? পরের দিনই দেখা যায় টিভিতে নিউজ করা হচ্ছিল, পুলিশ ক্লেম করছে যে তারা সেই সিরিয়াল কিলারকে খুন করে ফেলছে। কিন্তু সেই সিরিয়াল কিলার কমিশনারেরই অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে সে একটি অডিও বার্তা দিয়েছে, যেখানে সে বলছিল সে হচ্ছে আসল গড এবং সে এখনও জীবিত আছে। আর আগামীকালই হবে পরবর্তী খুন। হায়ার অফিসার যখন ভারতকে এটা নিয়ে প্রশ্ন করে, ভারত অনেক কনফিডেন্স ছিল। ভারত বলে স্যার আসল সিরিয়াল কিলার আদি, আর সেটার প্রমাণও আমার কাছে রয়েছে। এখন যে ভিডিও বার্তাটা পাঠিয়েছে সেটা হয়তোবা কোনো হ্যাকারের কাজ। হায়ার অফিসার ভারতকে প্রশ্ন করে মানলাম আদি তোমার বোনকে খুন করেছে, কিন্তু তোমার কাছে কি আরও কোনো প্রমাণ রয়েছে বাকি মার্ডারগুলো আদি করেছে? ভারত বলে স্যার খুনের প্যাটার্নগুলো একই রকম, এছাড়া খুনির প্রোফাইলের সাথেও আদির প্রোফাইলটা মিলে যায়। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? এছাড়া দেখবেন আজকে থেকে আর কোনো খুন খারাপই হবে না। হায়ার অফিসার বলে যদি এই ধরনের আরও কোনো নিউজ পাওয়া যায় খুনের, তাহলে অবশ্যই তাকে সাসপেন্ড করা হবে। এটা থেকে সে তাকে আটকাতে পারবে না। তখনই নন্দিনী বলে স্যার আমাদের কাছে আরও একটা উপায় রয়েছে। আমরা বলতে পারি যে আদি ছিল শুধুমাত্র কাবিয়ার খুনি, সে পালাতে যেয়ে তাকে এনকাউন্টার করা হয়েছে। আর এটাকে পুলিশ একটা সিরিয়াল কিলারের নাটক বানিয়েছে, যাতে করে আসল সিরিয়াল কিলারের ইগো হার্ট হয় এবং সে ভুল করে এবং কোনো একটা মেসেজ দেয়, যার থেকে পুলিশ কোনো সূত্র পায়। হায়ার অফিসার আর ভারত দুজনেরই এই আইডিয়াটা ভালো লাগে, আর এই আইডিয়া থেকে ভারত সাসপেনশন থেকেও বেঁচে যায়। এদিকে ভারত সব জায়গা থেকে খোঁজ নিতে থাকে যে আরও এমন কোনো মার্ডার হয়েছে কিনা। অনেক রাত অবধিও কোনো খবর আসে না, কিন্তু একটা সময় রাহুল ভারতের কাছে চলে আসে আর বলে খুনি তার কথা রেখেছে, সেই খুনটা সে করেছে। ভারত বুঝতে পারে সে ভুল ছিল, সিরিয়াল কিলার অন্য কেউ। তারা ঘটনাস্থলে চলে যায়। ভারত প্রথমেই খেয়াল করে সেই বাড়ির দরজার সামনেই একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। ভেতরে যাওয়ার পরে দেখা যায় সেই ডেড বডিটাকে পুড়িয়ে ফেলা হয়েছে। সেখানে যাওয়ার পরে নন্দিনী বলে এবার এজ গ্রুপটা ভিন্ন। প্রত্যেকবার ইয়াং মেয়েরা মারা গেলেও এবার সে একজন মহিলাকে মেরেছে যার বয়স 50 ঊর্ধ্ব। তারা জানতে পারে এই বাড়িতে শুধু মা আর মেয়ে থাকত, কিন্তু যখন খুন করা হয় তখন মেয়ে বাসায় ছিল না। এরপরে ভারত ভেতরে যেতে শুরু করে। অন্য একজন পুলিশ অফিসার মেয়েটির ব্যাপারে বলে এই মেয়েটি রিসেন্টলি প্রথম একটা মুভি করেছে, আর সেই মুভিটা অনেক হিট হয়েছে। আর সেই মুভিটা পরিচালনা করেছে এমএলএ ভার্গবের ছেলে, আর তার সাথে এই মেয়েটির এখন অনেক ক্লোজ একটা অ্যাফেয়ার চলছে। সবাই সেটাই বলছে। ঠিক তখনই ভারতের মনে পড়ে 5 স্টার সিন্দার কথা, সেও এই মেয়েটির ব্যাপারেই বলেছিল। দেখা যায় সেই মেয়েটি প্রচণ্ড কান্না করছিল তার মাকে হারিয়ে। এদিকে ভারত সেই সিসিটিভি ফুটেজ দেখতে চায়। সেখানে যাওয়ার পরে দেখতে পায় সেই ক্যামেরার ভেতরে সেই খুনি ধরা পড়েছে, যে মুখোশ পরে হাতে একটা হ্যামার নিয়ে সেই বাড়িতে ঢুকেছিল। কিন্তু সেই খুনির কোনো ডিটেলসই তারা বের করতে পারে না সেখান থেকে। এতে একটু ভারত রেগে যায়। ঠিক তখনই দেখতে পায় সেই খুনি একটু পরে আবারও পেছনে ফিরে এসেছিল, আর এবার সে তার মুখোশটা সরিয়েছিল। আর ঠিক তখনই দেখা যায় সেটা আর কেউ নয়, দেবা ছিল। কিন্তু পুলিশরা তাকে চিনতে পারে না। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে বলে এটা তো দেবা। তখনই দেখা যায় সেই মেয়েটা ছিল বিন্দু। বিন্দু বলে ও আমার হাজবেন্ড দেবা, যে 1 বছর আগে মারা গিয়েছিল। ও কিভাবে ফিরে আসলো?
এই মোমেন্টটাতে এসে আমি জানি আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন রয়েছে। দেবাই কি সেই সিরিয়াল কিলার? তাহলে দেবার জীবনে কি এমন ঘটল? আর দেবা বিন্দুর মাকেই কেন মারল? এছাড়া দেবা ১ বছর আগে কিভাবে মারা গিয়েছিল? এই সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পাওয়া যাবে। যাই হোক, সেই সময়ের ঘটনা দেখানো হয় যখন দেবা বিন্দুর মাকে মারার জন্য এসেছিল। ঘুম থেকে ওঠার পরেই দেবাকে দেখে বিন্দুর মা চমকে যায় আর বলে, তুমি বেঁচে আছো? তুমি তো ১ বছর আগে মারা গিয়েছিলে। দেবা বলে, আমি বেঁচে আছি, এটা দেখে তো আপনার খুশি হবার কথা, আপনি ভয় কেন পাচ্ছেন? বিন্দুর মা বলে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তুমি মরে গেছো ভেবে বিন্দু নতুন জীবন শুরু করছে, সে মুভ অন করেছে, এখন তুমি ওর জীবনটা নষ্ট করে দিও না, কিছুদিন পরে ওর বিয়ে। দেবা বলে, ও তাহলে আমার কি হবে? যে আপনার মেয়েকে ভালোবেসে খুব অল্প বয়সেই তার জীবনকে দিতে হয়েছে। বিন্দুর মা বলে, সেটা তোমার ডিসিশন, আর ওটাতে আমাদের কারো হাত ছিল না। দেবা বলে, আপনি চান আপনার মেয়ে সুখী হোক, আর আমার বাবা মার কি দোষ ছিল? তারা তো চেয়েছিল তাদের ছেলে ভালো মানুষ হোক, কিন্তু তাদের সেই ছেলেটা ধীরে ধীরে নেশায় ডুবে গেছে। এছাড়া একজন ডিরেক্টর আপনার মেয়ের ব্যাপারে জেনে গিয়েছিল। আপনার মেয়ের জীবন কাহিনী আর সবার সামনে সত্য তুলে ধরার জন্যই সে একটা মুভি বানাতে চেয়েছিল, কিন্তু আপনি কি করলেন? সেই মুভির হিরোইনকে মেরে ফেললেন, যার জীবনের স্বপ্ন ছিল হিরোইন হওয়া। বিন্দুর মা বলে, কি বলছো? অর্থাৎ শুটিং সিটে যে মেয়েটিকে মারা হয়েছিল সেটা বিন্দুর মা একজন কন্ট্যাক্ট কিলারকে দিয়ে মারিয়েছিল, আর এই ঘটনাটা বুঝতে পেরেছিল সেই 5 স্টার সিদ্ধান। অন্যদিকে 5 স্টার সিদ্ধান এবং ভারতের কথোপকথন শুনে ফেলেছিল দেবা, কারণ দেবাই সেদিন হুডি পরে সেখানে ছিল, যাকে ভারত তাড়া করেও ধরতে পারেনি। এদিকে দেবা সেই কন্ট্যাক্ট কিলারকে ধরে ফেলেছিল, আর সেই কন্ট্যাক্ট কিলার বলে এই কন্ট্যাক্টটা দিয়েছিল বিন্দুর মা, আর সে কন্ট্যাক্ট কিলার যাতে পুলিশের হাতে ধরা না পড়ে এই জন্য সিরিয়াল কিলারের প্যাটার্নে সেই মেয়েটিকে সে খুন করেছিল। বিন্দুর মা তখন স্বীকার করে নেয়, হ্যাঁ সেই কাজটা করেছে, সে তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেছে। দেবা যখন মারা যায় এরপরে বিন্দু মুভ অন করার দরকার ছিল, আর তখন বিন্দুর জন্য যেটা ভালো হয়েছে সে সেটাই করেছে। আর আমি জীবনে যে ভুল করেছি আমি আমার মেয়েকে সেই ভুল করতে দিতে চাইনি। আমি ভালোবেসে বিন্দুর বাবাকে বিয়ে করেছিলাম, ভালোবাসায় অন্ধ হয়ে, কিন্তু এর পরবর্তী জীবনে আমি পেয়েছি দুঃখ, দুর্দশা আর দারিদ্রতা, কিন্তু আমি চাইনি বিন্দু সেটা করুক। কিন্তু তারপরও শত চেষ্টার পরেও সে তোমার মতো একটা লাফাঙ্গারের প্রেমে পড়ে যায়, যার চালচুলো কিছুই নেই। আমি কিভাবে তোমার মতো একটা লাফাঙ্গারের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি? কিন্তু আমার মেয়েটা আমার কোনো কথা না শুনে শুধু তোমার নাম করত, দেবা দেবা করত, আর এই জন্যই আমি ওর জীবনের গতিটাই ঘুরিয়ে দিয়েছি। আর তুমি বলছো তুমি আমার মেয়েকে ভালোবাসো, আমার মেয়ে সুন্দর তাই তুমি তাকে ভালোবাসতে। আমার মেয়ে যদি সুন্দর না হতো তাহলে কি তুমি ভালোবাসতে? দেবা বলে, হ্যাঁ আপনি এটা ঠিকই বলেছেন, বিন্দু সুন্দর তাই ওকে ভালোবেসেছি, কিন্তু ছেলেরা একবার কাউকে ভালোবাসলে তার সামনে হাজারো সুন্দরী মেয়ে আসলেও সে তাকে আর ভালোবাসতে পারে না। আমিও সেটাই ছিলাম। বিন্দুকে ভালোবাসার পরে আমার মাথার মধ্যে আর কেউ আসেনি। বিন্দুকে ভালোবেসে আমি কি না করেছি, আমার সবকিছু বদলে ফেলেছিলাম, সবকিছু করেছিলাম ওর জন্য, কিন্তু আমি কি পেলাম? বিন্দুর মা দেখা যায় দৌড়ে একটা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে বাইরে সেখানে দাঁড়িয়ে থাকে দেবা। বিন্দুর মা এদিকে দেবাকে মারার জন্য হাতে একটা ছুরি নিয়ে নেয়। দেবা বলে, আপনি যদি চাইতেন যে আপনার মেয়ে বিন্দু অন্য কোনো ধনী লোককে বিয়ে করবে তাহলে আমাদের বিয়েতে রাজি হলেন কেন? তখনই বিন্দুর মা একটা সত্যি বলে। আসলে ওই সময়টাতে বিন্দুর সাথে যখন দেবার ব্রেকআপ হয়ে যায় বিন্দুর মা বাবা তাকে অনেক বোঝায় তুষারকে বিয়ে করার জন্য, কিন্তু বিন্দু কিছুতেই রাজি হচ্ছিল না, সে দেবাকে বিয়ে করতে চাইছিল। বিন্দু তার মাকে বারবার বোঝাচ্ছিল যে দেবাও কম ধনী নয়, কারণ দেবা আর তুষারের দাদার অনেক সম্পত্তি রয়েছে, আর সেই সম্পত্তিটা একটা সময় সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, যার ফলে দেবাও একটা সময় সম্পদশালী হয়ে যাবে। বিন্দুর মা এতে রাজি হয়ে যায়, কিন্তু দেবা তাকে তখন প্রত্যাখ্যান করেছিল। সেই মেয়েটার সাথে ছবি দেখে বিন্দু রেগে গিয়ে তুষারকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কিন্তু বিয়ের দিনই তুষার বেঁকে বসে। তুষার সেদিন বলেছিল ছোটবেলা থেকে সে সবসময় দেবার থেকে এগিয়ে থাকলেও এই একটা জায়গায় সে দেবার কাছে হেরে গেছে। বিন্দু আর দেবা একে অপরকে যতটা ভালোবাসে সেই ভালোবাসাটা আমি কখনোই পাবো না, আর আমি বিন্দুকে বিয়ে করে কখনো সুখীও হতে পারবো না। আমার মনে হবে দেবা আমাকে ভিক্ষে দিয়েছে, আর এই জন্য তুষার বিয়েটা ভেঙে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর ঠিক ওই সময়টাতে তুষারকে কিডন্যাপ করে নেয় দেবার বন্ধুরা। আর এইদিকে
বিন্দু প্রচণ্ড রেগে যায় তার মায়ের ওপরে, কারণ তার মায়ের জন্যই তার আজকে এই অবস্থা। সে বিয়েতে রাজি হয়েছে, সবাই জেনে ফেলেছে, এখন তার কি হবে। সে প্রচণ্ড রেগে তার হাত কাছে বাড়ি মারে, আর এতেই তার হাত কেটে যায় এবং দরজা লাগিয়ে দেয়। ঠিক ওই সময়টাতে দেবা সেখানে চলে আসে, আর বিন্দুর মা তাকে বলে বিন্দু দেবাকে না পেয়ে তার হাত কেটে ফেলেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে বিন্দুর জ্ঞান ফিরলে বিন্দুর মা তার কানে কানে বলে, আমি বলেছি তুমি দেবার জন্য হাত কেটেছ, এটা গোপন থাকতে দাও। তখন বিন্দুও সবকিছু গোপন করে আবারও দেবাকে আপন করে নেয়। দেবা তখন হাসতে হাসতে বলে, আমি কত বোকা ছিলাম, একটা ভাঙা বিয়েকে ভেঙে আমি নিজেকে হিরো ভাবছিলাম, কিন্তু আমি আসলে আপনাদের হাতের খেলার পুতুল ছিলাম। দেবা দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় আর কাঁদতে কাঁদতে বলে, কিন্তু তাহলে আমার মা বাবার কি দোষ ছিল। বিন্দুর মা বলে, দেখো সেটাতে আমাদের কোনো হাত ছিল না, ওটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল। দেবার বাবা মার সাথে আসলে কি হয়েছিল সেটা পরে দেখানো হবে। দেবা সেখানে কাঁদতে থাকে, সেই সুযোগে বিন্দুর মা তাকে সেই ছুরি দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার আগেই দেবা তাকে মেরে ফেলে। ঘটনা বর্তমানে চলে আসে। এদিকে বিন্দুকে জিজ্ঞাসাবাদ করছিল ভারত। তখন বিন্দু বলে, আমি সেই বাড়ি থেকে চলে এসেছিলাম, তার 2 দিন পরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে সেখানে একটা বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণেই দেবা এবং তার বাবা মা মারা যায়, কিন্তু দেবা হয়তোবা কোনোভাবে সার্ভাইভ করে গেছে। এদিকে রাহুল ভারতকে তখনই বলে, স্যার আমরা কমন পয়েন্টটা পেয়ে গেছি। এই সিরিয়াল কিলার দেবা যেসব মেয়েদের মারছে তারা সবাই আসলে থানায় হ্যারাসমেন্টের কেস করেছিল। আমরা এই দিকটাও শুরুতে মিলিয়ে দেখেছিলাম, কিন্তু দেবা আগে থেকেই হ্যাক করে সেসব হ্যারাসমেন্টের ফাইলগুলো ডিলিট করে দিয়েছে। তখনই বিন্দু বলে, দেবা তো হ্যাকিং সম্পর্কে কিছুই জানে না, কিন্তু ওর এক বন্ধু আছে অজয়, সে কলেজে থাকতেই খুব ভালো হ্যাকিং জানত, আর এটা তারা অনেকবার ব্যবহারও করেছে। ভারত রাহুলকে অজয়ের ব্যাপারে খোঁজ নিতে বলে। এদিকে দেবার আগের ফটো দেখতে চায় ভারত। তখনই সেই ফটো দেখার পরে ভারতের মনে পড়ে যায়, আরে একে তো সে কলেজে দেখেছে, একটা মেয়ের জন্য মারামারি করছিল। তখনই সে বিন্দুকে জিজ্ঞেস করে, আপনিই তো সেই মেয়েটা ছিলেন তাই না? বিন্দু বলে, হ্যাঁ। ভারত হেসে বলে, ভালোবাসা আসলে শেষ পর্যন্ত শুধু দুঃখই দিয়ে যায়। এদিকে 5 স্টার সিদ্ধার্থের সেই মুভির কথা জিজ্ঞেস করে বিন্দুকে, কিন্তু বিন্দু বলে এই ব্যাপারে সে কিছুই জানে না। ভারত সেখান থেকে আসার আগে বিন্দুকে একটা জিপিএস ট্র্যাকার দিয়ে যায়, যেটা বিন্দু তার বুকে রাখে। এদিকে এমএলএ ভার্গবের ছেলে, যার সাথে কিছুদিন পরে বিন্দুর বিয়ে হওয়ার কথা, সে সিকিউরিটি গার্ড নিয়ে সেখানে চলে আসে, আর পুলিশদের বলে পুলিশের সিকিউরিটি লাগবে না, তারা যেন চলে যায়। কিন্তু ভারত এক পুলিশ টিমকে বলে বাড়ির সামনে পাহারা দেওয়ার জন্য। এদিকে রাস্তার একটি ছোট্ট ছেলে রাহুলকে বলে, স্যার আজকে ভ্যালেন্টাইন, ফুল নিয়ে নিন আর প্রিয় মানুষকে সারপ্রাইজ দিন। রাহুলও ভাবে এটাই সঠিক সময়, আবারও সে নন্দিনীকে প্রপোজ করবে, আর এই জন্য রাহুল ফুলটা কিনে নেয় আর নন্দিনীকে কল করে। কিন্তু দেখা যায় নন্দিনী ফোনটাই ধরছিল না, আর তার ফোনের পাশে লাল রক্ত গড়িয়ে পড়ছিল। এদিকে নন্দিনীকে ফোনে না পেয়ে রাহুল চলে যায় তার বাসায়, কিন্তু দরজা খোলার সাথে সাথে রাহুল দেখতে পায় নন্দিনী ঠিকঠাকই ছিল। রাহুল সাথে সাথে ঘরে ঢুকে তাকে ফুল দিয়ে প্রপোজ করে আর বলে, তুমি কি সারপ্রাইজ হয়েছ? ঠিক তখনই ভেতরের ঘর থেকে এলোমেলোভাবে বের হয়ে আসে ভারত আর বলে, তুমি কি শক হয়েছ? এটা দেখে রাহুলের মনটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়, বুঝতে পারে নন্দিনী ভারতের সাথে অ্যাফেয়ারে রয়েছে। ভারত হাসতে হাসতে বলে, আমি তোমাকে সেই দিনই বলেছিলাম ভালোবাসার শেষে শুধু দুঃখই দিয়ে যায়। আর তখনই দেখা যায় নন্দিনীর ফোনের পাশে আসলে ওয়াইন পড়েছিল, যেটা আসলে রক্তের মতো দেখাচ্ছিল। তখনই ভারত দেখতে পায় বিন্দু তার জিপিএস ট্র্যাকারটা অ্যাক্টিভ করেছে, তার মানে সে বিপদে পড়েছে। ভারত সাথে সাথে সেখানে চলে যায়। অন্যদিকে পুলিশ বিন্দুর বাসায় যেয়ে দেখতে পারে সেই বডিগার্ডগুলোকে মেরে দেবা বিন্দুকে তুলে নিয়ে গিয়েছিল। আর তখনই দেবা কল্পনা করতে থাকে বিন্দুকে বিয়ের পরে আসলে কি হয়েছিল। একটা সময় ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে থাকে দেবা। তার বন্ধু তাকে জিজ্ঞেস করে তার বিবাহিত জীবন কেমন চলছে। দেবা বলে, প্রথমে সবকিছু একেবারে ঠিকঠাক ছিল, স্বপ্নের মতো, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। আমি বিন্দুর সুখের জন্য চাকরি নিলাম, কিন্তু ধীরে ধীরে সে আমার মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। দিনে দিনে বদমেজাজি হয়ে উঠতে শুরু করলো, আর একটা সময় সে ঠিক করে সে আমার বাবা মার সাথে থাকবেই না। সে আমাকে নিয়ে আলাদা থাকতে চাইছিল, কিন্তু আমার বাবা মা কখনোই আমাকে ছাড়া থাকতে চাইছিল না। তখন বিন্দু আমার বাবা আর মাকে বলছিল সেই বাসা থেকে চলে যাওয়ার জন্য, আর এটা আমি শুনতে না পেরে তার গায়ে হাত তুলে বসি। দেখা যায় ওই সময়টাতে বিন্দু রেগে গিয়ে চাকু নিয়ে দেবাকেই ছুরি মারতে বসেছিল, কিন্তু দেবা তার হাত ধরে ফেলে আর বলে, আমি তোমার বাবা নই। এরপরে বিন্দু রেগে গিয়ে নিজেকে একটা ঘরে আটকে ফেলে,
কিছুক্ষণ পরেই দেখা যায় সেই বাড়িতে পুলিশ আসে। আসলে বিন্দুই পুলিশকে কল করেছিল আর বলেছিল শ্বশুরবাড়ির লোকেরা তাকে টর্চার করে। আর দেখা যায় ঘর থেকে যখন বিন্দু বের হয় তখন তার শরীরে আঘাতের চিহ্ন, রক্ত, অর্থাৎ বিন্দু নিজে নিজে এগুলো করেছে যাতে পুলিশকে সে প্রমাণ দেখাতে পারে। আর পুলিশও সেটা বিশ্বাস করে দেবার মা বাবাকে ধরে নিয়ে যায়। সোসাইটির সব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখে। সবাই ভাবতে থাকে দেবা এবং দেবার পরিবার তাদের পুত্রবধূকে টর্চার করে, তারা নিকৃষ্ট মানুষ। থানায় নিয়ে যাওয়ার পরেও দেবাকে প্রচণ্ড টর্চার করা হয়। আর এইদিকে দেবার মামা আসে তাদেরকে সাহায্য করতে। অন্যদিকে বিন্দু সেই বাড়ি থেকে কাউকে কিছু না বলেই চলে যায়। এদিকে অবশেষে দেবার মামা তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। বাসায় আসার পরেও দেবা কোনোভাবেই শান্তি পাচ্ছিল না। সে বারবার নিজেকে মদের নেশায় ডুবিয়ে রাখছিল বিন্দুর এই কাজ দেখে। অন্যদিকে কোনোভাবেই নিজেদের এই অপমান ভুলতে পারছিল না। অন্যদিকে তাদেরকে নিয়ে গসিপ চলছিল, টিভিতে নিউজ হচ্ছিল। এটা দেখে তারা আরও ভেঙে পড়ে। রাতের বেলা দেবা একেবারেই মদের ঘোরে বাড়ির সামনে এসে বসে থাকে। ঠিক তখনই তাদের বাসায় থাকা সেই ছেলেটি দেবাকে চাদর টুপি পরিয়ে সেখানেই শুয়ে দেয়। ঠিক ওই সময়টাতে দেখা যায় দেবার বাবা মা গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে নিজেরাই সুইসাইড করে। সেখানে একটা বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণটা দেখার সাথে সাথে সেই ছেলেটি দেবার বাবা মাকে বাঁচানোর জন্য সেই আগুনের ভেতরে যেই ঝাঁপ দেয়। দেবার মদের ঘরে তখন কোনো হুঁশই ছিল না। একটু পরে যখন তার হুঁশ ফিরে, সে তার বাবা মার এই অবস্থা দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না। সে সেখান থেকে চলে আসে। এদিকে দেবাদের বাড়িতে থাকা সেই ছেলেটিও মারা গিয়েছিল। আর এই জন্যই 3টি ডেড বডি পাওয়া গিয়েছিল। আর এই জন্য সবাই ভেবে নিয়েছিল যে দেবা মারা গেছে। সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, পাগলের মতো হয়ে যায়। কয়েকবার সুইসাইড করারও চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই সে বেঁচে যায়। আর অবশেষে এক দেবতার মূর্তির সামনে যেয়ে পড়ে। তখন সে বলতে থাকে কেন তার জীবনটা এমন হলো। সে তো চেয়েছিল ভালোবেসে বিন্দুকে নিয়ে বেঁচে থাকার জন্য, ছোট্ট একটা সংসার চেয়েছিল, তাহলে এমন কেন হলো তার সাথে। সে বিন্দুকে এতটা ভালোবাসলো, কিন্তু সেই ভালোবাসার প্রতিদান সে তাকে কি দিল। বিন্দু তাদের নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিল। তুমি সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখো, কিন্তু কোনো বিচার করতে পারো না। তখন দেবা রেগে গিয়ে সেই মূর্তিটা ভেঙে ফেলে। সেখানে একটা কাচের টুকরোতে দেবা নিজেকে দেখতে পায়। তখনই সে ভেবে নেয় যেহেতু এই দেবতা শাস্তি দিতে পারবে না, তাহলে সেই দেবতা হবে, সেই গড হবে, আর সেই শাস্তি দেবে। সেখানে একটা মাস্ক পড়েছিল, দেবা সেটাই উঠিয়ে নেয়, আর সাথে একটা হ্যামার। আর সেখান থেকেই শুরু হয় দেবার প্রতিশোধ নেবার পালা। এদিকে একটা ডিবেট শোতে দেখানো হচ্ছিল, একজন বলছিল এই আইনটা করা হয়েছিল মেয়েদের নিরাপত্তার জন্য করা হয়েছিল, কিন্তু আজকে বেশিরভাগ মেয়েরাই সেটার অপব্যবহার করছে, বিভিন্ন পরিবারকে বিপদে ফেলছে। তাহলে সেই সব পুরুষদের কি হবে যারা এই হ্যারাসমেন্টের মিথ্যে কেসে নির্যাতিত? তখন একজন উকিল বলে এটা তাদের কিছুই করার নেই, এই বিষয়টা নিয়ে তারা ভেবে দেখবে, কিন্তু আপাতত এই বিষয়ে তাদের কোনো কিছুরই করার নেই। ঘটনা বর্তমানে চলে আসে। দেবা বিন্দুকে জঙ্গলের একটা বাড়িতে নিয়ে আসে। বিন্দু বারবার শুধু বলছিল প্লিজ দেবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভালোবাসি। দেবা বলতে থাকে তোমাদের মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই, কথা বলার কোনো অধিকারই নেই। তোমরা কথা বললেই আরও একটা পুরুষের জীবন ধ্বংস হবে। তোমাদের আঙুল কেটে ফেলা উচিত, যাতে তোমরা মেসেজ করতে না পারো, মেসেজ করে আরও এক পুরুষের জীবন নষ্ট করতে না পারো। আমি তোমাকে এত ভালোবেসেছিলাম, বিনিময়ে আমি কি পেলাম? আমার বাবা মা কি পেল? তুমি আমার বাবা মাকে মৃত্যু বরণ করে নিতে বাধ্য করলে। এরপরেই সেখানে একটা লোককে দেখা যায় যে বাঁচার জন্য আকুতি করছিল। দেবা সেই লোকটাকে দেখায়, এই লোকটা ছিল এমএলএ, সেই সন্ত্রাসী যে সেদিন কলেজে বলেছিল দেবাকে যে বিন্দুকে উঠিয়ে নিয়ে রেপ করে ছেড়ে দেবে। আর এরপরেই দেবা তাকে এখানে এনে বন্দি করে রেখেছে, আর এখন সে বাঁচার জন্য ছটফট করছে। দেখা যায় সেখানে শুধু সেই সন্ত্রাসী নয়, এমন আরো অনেক লোক রয়েছে যারা কোনো সময় বিন্দুকে কিছু বলেছে বা খারাপ কিছু করেছে। তাদের সবাইকে দেবা একে একে শাস্তি দিয়েছে। দেবা বিন্দুকে এতটাই ভালোবাসতো। দেবা বিন্দুকে বলে তোমরা শুধু ছেলেদের বোকা বানিয়ে যাও, তোমরা ছেলেদেরকে বিশ্বাস করিয়ে নাও যে তোমাদের জীবনে তারাই প্রথম পুরুষ, আর ছেলেরাও বোকার মতো সেটাই ভেবে বসে, তোমাদের আপন করে নেয়, আর সেই মেয়েটিকে ঘিরে বাঁচার জন্য সারাটা জীবন স্যাক্রিফাইস করতে থাকে। আর তোমরা যখনই ভালো অপশন পাও আগে এটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে নতুন কাউকে বেছে নাও। একটা সময় বিন্দু দৌড়ে দেবার কাছে যায় আর বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এখনো তোমাকে অনেক অনেক ভালোবাসি। চলো আমরা এই সব কিছু ছেড়ে অনেক দূরে কোথাও যাই, যেখানে শুধু তুমি আর আমি, আর কেউ আমাদের জানবে না।
এদিকে তখনই দেখা যায় ভারত আর রাহুল সেই লোকেশনে চলে আসে। তারা বাড়ির ভেতরে চলে আসে, কিন্তু সেখানে সেই বন্দি লোকগুলোকে পেলেও দেবা আর বিন্দু সেখানে ছিল না। আর ভারত দেখতে পায় সেখানে সেই জিপিএস ট্র্যাকারটাও ফেলা ছিল, অর্থাৎ দেবা বিন্দুকে নিয়ে এখান থেকে চলে গেছে। বিন্দু তাকে বলেছিল তারা দুজন অনেক দূরে চলে যাবে এইসব কিছু থেকে। ভারত বলে, আমার মনে হচ্ছে আমি জানি ওরা কোথায় গেছে। এদিকে বিন্দু চোখ মিলতেই দেখতে পায় দেবা তাকে সেই পাথালা ঝর্ণার কাছে নিয়ে এসেছে। এত গভীর ঝর্ণা দেখে সে ভয় পেয়ে যায়। দেবা বলে, কেন, তুমি তো বলেছিলে তুমি আমার সাথে অনেক দূরে চলে যেতে চাও এই সব কিছু পেছনে ফেলে। চলো আমরা এখন ওপারে চলে যাব, যেখানে আমার বাবা মাও থাকবে, আমরাও থাকব, সেখানে আর কোনো বাধা থাকবে না। কিন্তু বিন্দু কোনোভাবেই মরতে চাইছিল না। সে বারবার জীবন ভিক্ষা চাইছিল দেবার কাছে। ওই সময়টাতে ভারত আর রাহুল সেখানে চলে আসে। দেবা বিন্দুর গলায় ছুরি ধরে। এই সময়টাতে ভারতের সেই কথাটা আমার বারবার মনে পড়ছিল যে ভালোবাসার শেষে শুধু দুঃখই থাকে। ভালোবাসাটা শুরু হয় স্বপ্নের মতো আর শেষ হয় নরকের মতো। এদিকে ভারত দেবাকে বলে, আমি জানি তুমি বিন্দুকে মারতে পারবে না, মারলে তুমি অনেক আগেই মারতে, এখানে নিয়ে আসতে না। তখনই ভারত রাহুলকে গুলি করার অর্ডার দেয়। এদিকে সুযোগ বুঝে বিন্দু দেবার হাত থেকে ছুরিটা ছিনিয়ে নেয় আর তার বুকে ছুরি চালিয়ে দেয়। কিন্তু বিন্দু সেখান থেকে পালিয়ে আসতে পারছিল না। বিন্দু বারবার রাহুল আর ভারতকে বলছিল গুলি করার জন্য। দেবা শুধু বলছিল, গড মরবে না, গড কখনো মারা যায় না। এই পয়েন্টটাতে এসে আমার মনে হচ্ছিল যদি দেবা মারা যায় আর বিন্দু বেঁচে থাকে আমার খুব খারাপ লাগবে। হয়তো আমার এই কথা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার কাছে এটাই মনে হয়েছিল যে বিন্দুরও মারা যাওয়া উচিত দেবার সাথে। এদিকে ভারত বুঝতে পারে দেবা হয়তো বিন্দুকে নিয়েই সেই ঝর্ণাতে ঝাঁপ দেবে। দেবাও সেটাই করছিল। ভারত রাহুলকে বারবার গুলি করতে বলছিল, কিন্তু রাহুল গুলি করতে পারছিল না। আর এই জন্য বাধ্য হয়ে ভারতই দেবাকে পরপর 2 বার গুলি করে। দেবার শরীরটা নিস্তেজ হয়ে যায়। এদিকে বিন্দু ব্যস্ত ছিল নিজের শেকল খোলাতে, কিন্তু তখন দেখতে পায় দেবার মৃত চোখ দুটো তার দিকে তাকিয়ে রয়েছে। আর এই দৃষ্টি বিন্দুর অপরাধ বোধকে জাগিয়ে দেয়, আর এই জন্য সে চোখ বন্ধ করে দেয়। ঠিক তখনই দেখা যায় দেবা মারা যায়নি। সে আবারও উঠে দাঁড়ায় আর বিন্দুকে নিয়ে সেই ঝর্ণায় ঝাঁপ দেয়। এরপরেই দেখা যায় পুলিশরা একটা প্রেস কনফারেন্স ডাকে। সেখানে তারা বলে যে তারা সেই সিরিয়াল কিলার খুনিকে মেরে ফেলেছে। সে ঝর্ণাতে লাফ দিয়ে সুইসাইড করেছে, যার ফলে লাশটা তারা দেখাতে পারছে না। সাংবাদিক প্রশ্ন করে, এর আগেও আপনারা একজনকে মেরে বলেছিলেন সেই সিরিয়াল কিলার, কিন্তু পরে আবার খুন শুরু হয়েছে, এখন কি তেমনই একটা নাটক? ভারত বলে, না, এবার আমার কাছে প্রমাণ রয়েছে। ঠিক তখনই সবার মোবাইলে আবারও একটা মেসেজ আসে, আমি গড, আর আমি খুব ভালোভাবে বেঁচে আছি, মৃত্যুর খেলা আবার শুরু হবে। আর এটা থেকেই ভারত বুঝে যায় দেবাও আসল সিরিয়াল কিলার ছিল না, আসল সিরিয়াল কিলার অন্য কেউ। তখনই ভারতের দেবার সেই কথাটা মনে পড়ে। সে বলেছিল গড মরে না, গড কখনো মরতে পারে না। অর্থাৎ সেই সিরিয়াল কিলারকে হয়তো দেবা চিনত, আর নয়তোবা দেবা শুধুমাত্র প্রতিশোধ নেবার জন্যই সেই সিরিয়াল কিলারের মতো সেজেছিল। ভারত রেগে সেখান থেকে চলে আসে। এদিকে এতদিনে নন্দিনী বুঝতে পেরেছে তার ভুল। সে বুঝতে পেরেছে ভারত শুধুমাত্র তাকে ভোগ করার জন্য এক রাতের জন্য কাছে নিয়েছিল। সে আসলে তাকে ব্যবহার করেছে। তখন নন্দিনী রাহুলের কাছে যায় আর বলে, আমিও তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালোবাসা এতদিনে বুঝতে পেরেছি। রাহুল বলে, ও তাই, ঠিক আছে, আমার তোমার জন্য একটা উপহার রয়েছে। আর তখনই সে তাকে একটা বাজে ইশারা করে সেখান থেকে চলে যায়, অর্থাৎ তার ভালোবাসা প্রত্যাখ্যান করে। এই ব্যাপারটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে এই নিউজে দেখা যায় সেই সিরিয়াল কিলারের ভয়ে কয়েক ঘন্টার মধ্যে 50,000-এরও বেশি হ্যারাসমেন্ট কেস উইথড্র করে নেওয়া হয়েছে। এদিকে ডিবেটে উকিল বলছিল, আর এখন তো মানুষ ভয়ে আসল হ্যারাসমেন্টের কেসগুলো উইথড্র করে নেবে। তখনই সেই আসল সিরিয়াল কিলারকে দেখানো হয়, যে দূর থেকে বসে এইসব কিছু দেখছিল, প্রত্যেকের উপরে নজর রাখছিল এবং তার খুনের লিস্ট তৈরি করছিল। কিন্তু এই সিরিয়াল কিলারকে সে কেন এমন করছে সেটা দেখানো হয় না। হয়তোবা এই মুভির 2য় পর্বে সেটা দেখানো হবে, আর নয়তোবা পরিচালক এটাকে এখানেই সমাপ্ত করে গেছে। সব সিরিয়াল কিলারকেই যে পুলিশ ধরতে পারবে এমনও কোনো কথা নেই। এমন অনেক সিরিয়াল কিলিংয়ের কেস রয়েছে যেগুলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, পুলিশরা নিষ্পত্তি করতে পারেনি। হয়তোবা তেমনই একটা কেস। তো এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভালোবাসার শেষে যে শুধু দুঃখই থাকে, এতে কি আপনারা একমত? কমেন্টে লিখে যেতে পারেন। মুভিটি নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।